আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এখন একটু জানো তো ঠিকঠাক আছে কি না। নেট প্রবলেমের কারণে হচ্ছে আমার কাটা লাগছে লাইভটা। একটু কাইন্ডলি এখন জানাও, আর যারা যারা অংশগ্রহণ করবা এখন কাইন্ডলি একটু শেয়ার করে দিবা। ওকে, তোমরা এখন হচ্ছে কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে নিচ্ছি। ওকে, আচ্ছা এখন একটু জানো সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু জানো কাইন্ডলি। ওকে, আচ্ছা শেয়ার ডান বলতেছে, কাইন্ডলি একটু আবার একটু শেয়ার করে দাও, একটু কাইন্ডলি শেয়ার করে দাও। এখন মেবি ঠিকঠাক আছে। হ্যাঁ, তোমরা শেয়ারের কাজটা শেষ করো, তারপর হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম সোহান, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যারা যারা জয়েন করতেছো আবার তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইফাজ, আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার আছে। ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমাইরা, রঞ্জু বলতেছে সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আয়েশা বলতেছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এখন মেবি ঠিকঠাক আছে। সবাই একটু কাইন্ডলি জানিয়ে দাও যে শেয়ার করা হয়ে গেছে কিনা, তারপর আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, আচ্ছা সব কিছু ক্লিয়ার বলতেছে। আচ্ছা এখন সব কিছু ক্লিয়ার আছে। সবাই একটু শেয়ার করে আমাকে একটু জানিয়ে দাও। উম্মে ফারিদা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দৃষ্টি সাহা, তোরা যারা যারা সালাম দিচ্ছ আমি একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আর আজকে নেটের প্রবলেমের কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা সবার কি শেয়ার করা ডান? একদম শেয়ারের কাজটা শেষ করে ফেলো, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দেব। ওকে, আচ্ছা শেয়ার ডান বলতেছে। আচ্ছা এখন ক্লিয়ার বলতেছে। সুলতানা, শাম্মী, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইমরান হোসেন শেয়ার ডান বলতেছে। আচ্ছা তাই কাজ করে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, ওটা আমাদের জন্য ভালো হবে। সবাই রেডি? চলো, তো আমরা হচ্ছে আমাদের আজকে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব কেমিস্ট্রি প্রথম পত্রের 4র্থ অধ্যায়, দ্যাট মিনস রাসায়নিক পরিবর্তন। তো এই রাসায়নিক পরিবর্তনকে কয়েকটা ভাগে বা কয়েকটা পার্টে ভাগ করে তারপর হচ্ছে আলোচনা করা হয়। তো আমরা প্রথম যেই পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। তো এটা দিয়ে আমরা শুরু করব। তারপর হচ্ছে অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম আছে, তারপর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি, এইভাবে আমরা কী করব, চ্যাপ্টারটা শেষ করব। তো প্রথমে আলোচনা করব কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। তো এই পার্টটা শুরু করার জন্য প্রথমে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। তার মানে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে প্রকার ভেদ নিয়ে আমরা আলোচনা করব, যে কয় টাইপের হচ্ছে বিক্রিয়া ইন জেনারেল হচ্ছে আমাদের আছে। তো মেইনলি হচ্ছে 2 টাইপের বিক্রিয়া থাকে। একটাকে বলা হয় কি ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি রিভার্সিবল রিঅ্যাকশন বা উভমুখী বিক্রিয়া। তো আমরা কি করব, আমাদের আলোচনাটা হচ্ছে প্রথমে একমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তারপর কি করব উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ওকে, তো এতটুকু তো কপি করার মতো কিছু নাই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি শুরু করব হচ্ছে একমুখী বিক্রিয়া দিয়ে, যে একমুখী বিক্রিয়া কি, কিভাবে কাজ করে সব কিছু। ওকে চলো, তো আমরা হচ্ছে শুরু করি। এতটুকু আশা করি স্ক্রিনশট নিয়ে শেষ। চলো, তো আমরা হচ্ছে শুরু করতেছি আমাদের প্রথম টপিক, যেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। কি দিয়ে শুরু করব? একমুখী বিক্রিয়া। খেয়াল করো, তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। তো প্রথম কথা হচ্ছে এই একমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো? একমুখী বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়া শুধুমাত্র একটা ডিরেকশনে চলে। মানে আমি কি বোঝাচ্ছি, ধরো যে কোনো বিক্রিয়ার কথা চিন্তা করো, প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে কি থাকে? বিক্রিয়ক থাকে। এই বিক্রিয়ক থেকে তৈরি করে কি উৎপাদ, এটা আমরা সবাই জানি। বিক্রিয়ক থেকে কি তৈরি করে? উৎপাদ। তো আমাদের এখানে ভাগ আছে। ভাগটা হচ্ছে তুমি এমন কিছু রিঅ্যাকশন পাবা যেখানে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদই তৈরি হয়।
উল্টা কোনো প্রসেস ঘটে না, মানে একটা মাত্র ডিরেকশনে চলে, ওই সকল বিক্রিয়াকে আমরা কি বলবো? ওই সকল বিক্রিয়াকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে না, দ্যাট মিন্স শুধুমাত্র একটা ডিরেকশনে চলবে, ওই সকল বিক্রিয়াকে আমি কি বলবো? একমুখী বিক্রিয়া। তো এই একমুখী বিক্রিয়া আমরা কি করব? কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। যেমন ধরো এক্সাম্পল 1, একটু এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করবা। এক্সাম্পল 1 হচ্ছে, তুমি যদি খোলা পাত্রে, আমরা এইভাবে লিখে দিচ্ছি, খোলা পাত্রে সংঘটিত বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া, ওকে। তো আমাদের প্রথম এক্সাম্পলটা কি? যে খোলা পাত্রে সংঘটিত বিক্রিয়া। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো এরকম যে ক্যালসিয়াম কার্বনেট তোমার কাছে আছে, ক্যালসিয়াম কার্বনেট সলিড। তো তুমি কি করলা? এটাকে হিট দিলা। কি করলা? হিট দিলা। তো যদি হিট দাও তাহলে এখান থেকে কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড সলিড, তার সাথে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস তৈরি করবে। তাহলে কি বললাম? ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি হিট দাও, তবে এখান থেকে কি তৈরি করতেছে? ক্যালসিয়াম অক্সাইড সলিড, তার সাথে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবার দেখো, ধরো আমি বিক্রিয়াটা কি করতেছি? খোলা পাত্রে সংঘটিত করতেছি। যদি তুমি খোলা পাত্রে সংঘটিত করো, তবে ঝামেলা হচ্ছে, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা কি করবে? উড়ে চলে যাবে। যদি বিক্রিয়া পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যায়, তাহলে একটু খেয়াল করো তো, ক্যালসিয়াম অক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারতো, তবে বিক্রিয়াটা আবার কি করতো? পেছনের দিকে আসতো। কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড পাত্রের মধ্যে বিক্রিয়া করার জন্য কার্বন ডাইঅক্সাইডকে পাবে না। কেন পাবে না? কারণ আমার যেই পাত্র, এই পাত্রটা কেমন? খোলা পাত্র। আর খোলা পাত্রের মধ্যে এই গ্যাসীয় যে পদার্থগুলো থাকবে, সেগুলো কি করবে? উড়ে চলে যাবে। আর যদি উড়ে চলে যায়, তবে এই ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করার জন্য কার্বন ডাইঅক্সাইডকে পাবে না। আর যদি না পায়, তাহলে এই বিক্রিয়াটা এখানেই থেমে যাবে। তো কথাটা বুঝতেছি? তাহলে একমুখী বিক্রিয়া কি? একটা মাত্র দিকে চলবে, এবং এটাকে আমরা এইভাবে একদিকে অ্যারো দ্বারা কি করে প্রকাশ করি। তো দেখো, আমি একটা ডিরেকশন হচ্ছে অ্যারো দিয়ে দিলাম। তাহলে এর অর্থ হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি খোলা পাত্রে, অবশ্যই কি হওয়া লাগবে? খোলা পাত্রে। এই জিনিসটা মনে রাখবা, খোলা পাত্রে। যখন তুমি খোলা পাত্রে হিট দিবা, তখন কি হবে? ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। আর যেহেতু খোলা পাত্র, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা চলে যাবে। আর যদি চলে যায়, বিক্রিয়া পাত্রে এখন কার্বন ডাইঅক্সাইড থাকবে না। যদি না থাকে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়াও করতে পারবে না, কারণ পাত্রে তো নাই। আর বিক্রিয়া যদি করতে না পারে, তাহলে এই বিক্রিয়াটা কি হবে? এক ধাপেই থেমে যাবে। তার মানে পেছনের দিকে আর কি করবে না? আসবে না। তাহলে আমি সিম্পলি কি বলতে পারি? যে সকল বিক্রিয়া তুমি কি করবা? খোলা পাত্রে সংঘটিত করবা, সে সকল বিক্রিয়া যদি কোনো গ্যাসীয় পদার্থ থাকে, তাহলে অবশ্যই বিক্রিয়াটা কি হবে? একমুখী বিক্রিয়া। যেমন আর একটা এক্সাম্পল দিতে পারো, পটাশিয়াম ক্লোরেট, KClO3। তো এটাকে যদি তুমি হিট দাও, তাহলে কি তৈরি করবে? এখান থেকে পটাশিয়াম ক্লোরাইড, তার সাথে তৈরি করবে কি? অক্সিজেন গ্যাস। তো সমতা করার জন্য আমি এক কাজ করতেছি, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2, আর এখানে হচ্ছে 3। আমি সমতা করে নিলাম। তাহলে একটু খেয়াল করো, এইখানে যেহেতু খোলা পাত্র, এটা কি বলতেছি আমি? খোলা পাত্র। খোলা পাত্র। তো যেহেতু খোলা পাত্র, দ্যাট মিন্স এই অক্সিজেন গ্যাস এই পাত্রের মধ্যে আর থাকবে না। যদি অক্সিজেন গ্যাস পাত্রের মধ্যে থাকতো, তখন KCl এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার এই উৎপাদটা তৈরি করতে পারতো। কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে, আমার পাত্রটা হচ্ছে খোলা পাত্র। আর খোলা পাত্রের মধ্যে কি হবে? এই যে অক্সিজেন গ্যাস, এটা কি আর ওখানে থাকবে না? তাহলে সে কী করবে? পাত্র থেকে দূরে সরে যাবে বা চলে যাবে। আর যদি চলে যায়, তাহলে KCl বিক্রিয়া করার জন্য কাউকে পাবে না। আর যদি না পায়, বিক্রিয়াটা কী করবে না? পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে আমি সিম্পলি বলতে পারি, যে সকল বিক্রিয়া হচ্ছে তোমার গ্যাসীয় সাবস্টেন্স বা গ্যাসীয় পদার্থ থাকবে, ওদেরকে যদি তুমি খোলা পাত্রে সংঘটিত করো, বা ওই রিয়াকশনগুলো যদি তুমি খোলা পাত্রে করো, তাহলে অবশ্যই বিক্রিয়াটা কেমন হবে? একমুখী বিক্রিয়া। ওকে, কপি করো। আমরা একমুখী বিক্রিয়ার আরও বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো। ওকে, চলো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করে নিও। এতটুকু ক্লিয়ার সবাই?
আচ্ছা, কপি ডান। আশা করি এতটুকু হয়ে গেছে তোমাদের। ওকে, থ্যাংক ইউ। ওকে, চলো এবার হচ্ছে আমরা এক্সাম্পল 2 দেখব। দেখো আমরা হচ্ছে কি করবো, এক্সাম্পল 2 প্রত্যেকটা এক্সাম্পল একটু মাথায় রাখবা, এতে করে কি হবে পরীক্ষা আসলে তোমার ধরতে পারবা কোনটা একমুখী বিক্রিয়া কোনটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 2। তো এক্সাম্পল 2 এর জন্য একটু আমার দিকে হচ্ছে মনোযোগী হও। ধরো তোমার কাছে হচ্ছে 10 টাকা আছে, 10 টাকা। ওকে, তো তুমি কি করলা, এই 10 টাকাকে আগুন দিয়ে পুড়াই ফেললা। যদি আমরা এই জিনিসটা করবো না, তাহলে 10 টাকাকে আমি কি করলাম, আগুন দিয়ে পুড়াই ফেললাম। তো যদি আগুন দিয়ে পুড়াই ফেলি তাহলে তুমি কি পাবা, ছাই। আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি, ওই ছাই থেকে আবার টাকা বানাতে পারবা? পসিবল না। তাহলে আমি কি বলতে পারি, তুমি টাকাটাকে পোড়াচ্ছ, তাহলে পোড়াচ্ছ কিভাবে, অক্সিজেনের উপস্থিতিতে। কারণ কোনো কিছু আমরা কি করি, অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই। আর অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়াই, ওই বিক্রিয়ার নামে কি, দহন বিক্রিয়া। কথা বুঝতেছি? দ্যাট মিনস আমি বলতে পারি এই যে টাকাটা তুমি যখন পোড়াচ্ছ, কি তৈরি করতেছো, ছাই। এই ছাই থেকে আর টাকা তৈরি করতে পারতেছো না, মানে একটা ডিরেকশনে চলতেছে। দ্যাট মিনস আমি কি বলবো, আমি যখন পোড়াচ্ছি আমার হেল্প লাগতেছে কার, অক্সিজেনের। অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো, এর অর্থই কি, দহন বিক্রিয়া। তাহলে আমি এক কথায় বলতে পারি সকল দহন বিক্রিয়া কি হবে, একমুখী বিক্রিয়া। কি হবে, একমুখী বিক্রিয়া। তাহলে সকল দহন বিক্রিয়া কি হবে, একমুখী বিক্রিয়া। তাহলে আমাদের এক্সাম্পল 2 কি হবে, যে দহন বিক্রিয়া। কি হবে, দহন বিক্রিয়া। তার মানে অক্সিজেনের উপস্থিতিতে যাকেই পোড়াবো ওই বিক্রিয়াগুলো কেমন হবে, একমুখী বিক্রিয়া। ধরো এরকম কার্বন, কার্বনকে তুমি কি করলা, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালা, তাহলে তৈরি করবে কি, কার্বন ডাই অক্সাইড। আর যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছি, দ্যাট মিনস এটা কেমন হবে, একমুখী বিক্রিয়া। তারপর কি চিন্তা করতে পারো, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে কি করতেছো, অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছ, তৈরি করবে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটাও কেমন বিক্রিয়া, দহন বিক্রিয়া। তারপর ধরো এরকম কি, ধরো সালফার, সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছ, তৈরি করবে কি, সালফার ডাই অক্সাইড। দ্যাট মিনস যত দহন বিক্রিয়া আছে তারা অবশ্যই কি হবে, একমুখী বিক্রিয়া। এতটুকু বুঝি। তার মানে সকল দহন বিক্রিয়া কি হবে, একমুখী বিক্রিয়া। কারণ কি, এখানে আর পেছনে ব্যাক করে না। আসো এবার হচ্ছে আমরা এক্সাম্পল 3-তে যাই। তুমি এখানে মিথেনকেও পোড়াতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এবারে কাজ করি, এক্সাম্পল 3 নিয়ে আলোচনা করি। এক্সাম্পল 3, তো এক্সাম্পল 3-এর ক্ষেত্রে একটু চিন্তা করো। এক্সাম্পল 3 হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া আমরা সবাই বুঝি, অ্যাসিড আর বেস, মানে অম্ল আর ক্ষার মিলে যে বিক্রিয়া করে ওগুলোকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া। যেমন ধরো HCl, তো HCl এর সাথে বিক্রিয়া দিচ্ছ তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড। কার বিক্রিয়া দিচ্ছ, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে কি তৈরি করে, আমরা জানি কি, একটা অ্যাসিড বা একটা অম্ল আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে এখান থেকে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, তার সাথে কি তৈরি করবে, পানি। কি তৈরি করবে, পানি। এবার তুমি বলো তো, এই সকল বিক্রিয়ায় পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন সম্ভব না। কেন, কারণ তুমি লবণ আর পানিকে অ্যাড করলে অ্যাসিড আর বেস তৈরি হবে, হয় না। তাহলে আমি কি বলতে পারি, যত প্রশমন বিক্রিয়া আছে এই প্রশমন বিক্রিয়া অবশ্যই কি হবে, একমুখী বিক্রিয়া। দ্যাট মিনস তুমি যখন এই রিঅ্যাকশনগুলো লিখবা অবশ্যই কি করবা, অ্যারো চিহ্ন হচ্ছে একদিকেই দিবা। দেখো আমি কি করতেছি, প্রত্যেকটাই কিন্তু একদিকেই অ্যারো দিচ্ছি। তাহলে কাদের ক্ষেত্রে দিব, যদি আমাদের কি হয়, খোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত হয়, প্রথম কেস। 2 নম্বর কি, দহন বিক্রিয়া, মানে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমি পোড়াই ওটা। 3 নম্বর দেখো কি, প্রশমন বিক্রিয়া, মানে অ্যাসিড আর বেসের যে বিক্রিয়াগুলো হবে ওগুলো অবশ্যই কি হবে, একমুখী বিক্রিয়া। বাস समझ में आया? চলো কপি করো, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ওকে চলো, একটু জানো আমাকে। এতটুকু কপি করা হয়ে গেছে? ওকে, ক্লিয়ার বলতেছে।
ওকে, তারপর হচ্ছে পরেরটা দেখি। এবার হচ্ছে এক্সাম্পল 4। এক্সাম্পল 4 হচ্ছে যে অদক্ষেপণ বিক্রিয়াগুলো আছে, অদক্ষেপ যেগুলোতে পড়ে। ওকে, তার মানে যেগুলোতে হচ্ছে অদক্ষেপ পড়ে যায়। যেমন দেখো, ধর আমি সিলভার নাইট্রেট AgNO3, এর সাথে তুমি বিক্রিয়া দিচ্ছ সোডিয়াম ক্লোরাইডে। তো এখান থেকে কী তৈরি করবে? এখান থেকে তৈরি করবে সোডিয়াম নাইট্রেট, তার সাথে কী তৈরি করবে? AgCl, যেখানে কি না এই AgCl এর কী পড়ে? অদক্ষেপ পড়ে। কী পড়ে? অদক্ষেপ পড়ে। আচ্ছা, অদক্ষেপ পড়ার অর্থ কী? অর্থ হচ্ছে তুমি যে বিক্রিয়া পাত্রে সংগঠিত করতেছো তার তলানিতে পড়ে গেছে, মানে সে আর দ্রবণের কাজ করবে না। কথাটা বুঝতেছি? সে আর কী করবে না? দ্রবণে কাজ করবে না। দ্যাট মিনস আমি বলতে পারি এখানে সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করার জন্য সিলভার ক্লোরাইডকে পাবে না, কারণ তার কি পড়ে গেছে? অদক্ষেপ পড়ে গেছে। অদক্ষেপ পড়ে গেলে সে আর বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর যদি বিক্রিয়া অংশগ্রহণ না করে তাহলে সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করার জন্য কাউকে পাবে না। আর যদি না পায়, এটা কি করবে না? পশ্চাৎমুখী বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে আমি এক কথা কি বলতে পারি, এই অদক্ষেপণ যে বিক্রিয়াগুলো থাকবে, মানে যে সকল বিক্রিয়া কি পড়বে? অদক্ষেপ পড়বে, তারা অবশ্যই কি হবে? একমুখী বিক্রিয়া। ওকে, চলো এবারে কাজ করি। এক্সাম্পল হচ্ছে 5 নিয়ে আলোচনা করি। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য লাস্ট এক্সাম্পল 5। দেখো, তাহলে আমরা কি করব? এক্সাম্পল 5 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 5 হচ্ছে তুমি এইভাবে ভাগ করতে পারো যে জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো আছে, জারণ বিজারণ বা রিডক্স রিঅ্যাকশনগুলো। ওকে, তো এটাকে তুমি ভাগ করতে পারো এইভাবে, বা প্রতিস্থাপন কিছু বিক্রিয়া করতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে যে Fe প্লাস কপার সালফেট, এখান থেকে কী তৈরি করে? আয়রন আর কপার সালফেটের কথা যদি চিন্তা করো, এখান থেকে তৈরি করে ফেরাস সালফেট, তার সাথে হচ্ছে কপার। কী তৈরি করে? কপার। এই যে কপার, এই কপারের কী পড়ে? একটা অদক্ষেপ পড়ে যায়, এবং সেটা কী কালারের? লালচে কালারের। কী কালারের? লালচে কালারের। তাহলে আমি কী বলতে পারি? দেখো, এগুলো একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। কীভাবে বুঝবা তুমি? খেয়াল করো, এখানে আয়রনের জারণ মান কত? কোনো একটা মুক্ত মৌলের জারণ মান কত হয়? 0। মানে যদি কোনো একটা মৌল হচ্ছে এক অবস্থায় থাকে, সে নিজে এক অবস্থায়, কারোর সাথে যুক্ত অবস্থায় না। ধর আমি বললাম সোডিয়াম সলিড, এর জারণ মান কত হবে? 0। কেন? কারণ সোডিয়াম কারোর সাথে যুক্ত অবস্থায় নাই, যদি না থাকে জারণ মান কত হবে? 0। তাহলে এখানে আয়রনের জারণ মান কত? 0। আর কপার সালফেটের মধ্যে কপারের জারণ মান কত? কপার জারণ মান কত হবে? +2। কীভাবে বুঝবো আমরা কি করব? কপার সালফেটকে হচ্ছে ব্রেক করব। তো যদি তুমি ভাঙো, কী পাবা? কপার 2+, তার সাথে কী পাবা? SO4 2-। তো কোন একটা মৌল বলো বা যাই বল না কেন, তার চার্জ সংখ্যা হচ্ছে কি? তার জারণ সংখ্যা। তাহলে কপারের চার্জ কত? +2। তাহলে জারণ মান কত হবে? +2। তাহলে বলতো আয়রনের জারণ মান কত হবে? হ্যাঁ, কত হবে? +2। কেন? কারণ FeSO4কে যদি ভাঙো, কী পাবা? Fe2+, তার সাথে কী পাবা? SO4 2-। তাহলে আয়রনের চার্জ কত? +2, জারণ মান কত হবে? +2। আর কপারের জারণ মান কত হবে? হ্যাঁ, 0। কেন? কারণ কপার হচ্ছে মুক্ত মৌল, কারোর সাথে যুক্ত অবস্থায় নাই। তাহলে কত হয়ে গেল? 0। আর তোমরা হচ্ছে একটু বড় হলে পড়বা, এখন তো ফার্স্ট ইয়ার, যে যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, কি পায়? জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। যদি জারণ সংখ্যা হচ্ছে হ্রাস পায় বা কমে যায়, বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আপাতত একটু মনে রাখো। তাহলে দেখো তো, আয়রনের 0 ছিল, কত হয়ে গেছে? +2। তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেল। তাহলে এখানে আয়রনের কী ঘটতেছে? জারণ ঘটতেছে। এখানে চিন্তা করো, +2 থেকে কী হয়ে গেল? 0, মানে জারণ সংখ্যা কমে গেল। দ্যাট মিনস এটা কী বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে এই জন্য আমি কী বলতেছি? জারণ বিজারণ বিক্রিয়া, বা এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কোনো সমস্যা নেই। তাহলে এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, এবং তোমরা এই এক্সাম্পলটা একটু মনে রাখবা আলাদা করে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে তোমাদের মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কী বলবো? বিক্রিয়াগুলো কী হয়? একমুখী বিক্রিয়া। তো টোটাল হচ্ছে এই 5টা কেসই তোমার মনে রাখা লাগবে। প্রথম কেসটা কী ছিল? যদি তুমি খোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত করো, এলো প্রথম কথা। 2 নম্বর কি? সকল দহন বিক্রিয়া। 3 নম্বর কি ছিল? অম্লক্ষার প্রশমন যে বিক্রিয়াগুলো ছিল ওটা। 4 নম্বর কি? যে সকল বিক্রিয়া হচ্ছে অদক্ষেপ পড়বে। আর 5 নম্বর আমরা কি একটা এক্সাম্পল মনে রাখবো, সেটা কি? জারণ বিজারণ বিক্রিয়া থেকে, বা তুমি এখানে কি বলতে পারো? প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কি হয়? কপারের হচ্ছে একটা অদক্ষেপ পড়ে যায় লালচে বর্ণে। ওকে, কপি করো। এবার আমরা কি করব? উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। চলো।
আচ্ছা, +2 আর 2+ একই কথা। ওকে, এতটুকু হয়ে গেছে। চলো, তো আমাদের হচ্ছে একমুখী বিক্রিয়া কি ওটা আমরা বুঝে গেলাম, যে আমরা কাদেরকে হচ্ছে একমুখী বিক্রিয়া বলবো। এবার আমরা কি করব, উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। উভমুখী, আমরা এতক্ষণ হচ্ছে আলোচনা করতেছিলাম একমুখী বিক্রিয়া কি, এখন আমরা আলোচনা করব উভমুখী বিক্রিয়া কি। ওকে, চলো তাহলে 2 নাম্বার কি দেখো, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া দেখো, উভমুখী বিক্রিয়া হচ্ছে একদম সিম্পল। কেন, আমরা একদম প্রথম যে কেসটা দেখেছিলাম মনে আছে, যে ক্যালসিয়াম কার্বনেট সলিড, এটাকে আমরা কি করলাম, হিট দিলাম, তাহলে তৈরি করলো কি, ক্যালসিয়াম অক্সাইড সলিড, তার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং আমরা তখন বলছিলাম এই বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত হচ্ছিল, যার ফলে কার্বন ডাইঅক্সাইড কী হয়ে যাচ্ছিল, উড়ে যাচ্ছিল। বুঝি? আচ্ছা, এবার তুমি যদি এই বিক্রিয়াটাকে উভমুখী করতে চাও তাহলে একটা কাজই করা লাগবে, সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে খোলা পাত্রে হতে দেওয়া যাবে না। তাহলে তখন তুমি কি করবা, বদ্ধ পাত্র ইউজ করবা। কি করবা, বদ্ধ পাত্র ইউজ করব। লাভটা কি, লাভটা হচ্ছে, তার আগে একটু বদ্ধ করে নিই নাকি। লাভটা হচ্ছে দেখো, যখন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটা কি চাইবে, উড়ে যেতে চাইবে। বাট বিক্রিয়া পাত্রটা এখন কেমন, বদ্ধ, তার মানে সে চাইলেই যেতে পারবে না। এখন কি করবে, এই ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে আবার পশ্চাৎমুখী একটা কি করবে, বিক্রিয়া প্রদর্শন করবে। এবং এখান থেকে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা মিলে আবার কি তৈরি করবে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো দুইটা কেস ঘটতেছিল। এখানে কি করতেছিল, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছিল। কিছু পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার পর এরা কি করলো, আবার যেহেতু বদ্ধ পাত্র, এরা কি করলো, আবার এই দুটো মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলো। তাহলে আমি এক কথায় বলতে পারি, এই চিহ্নটাকে আমরা এইভাবে না দিয়ে ডাবল অ্যারো দিয়ে চিহ্ন প্রকাশ করতে পারি। ডাবল অ্যারো, যে এই দিকে আমি একটা দিব আর এই দিকে কি করবো, আমি আরেকটা দিব। তাহলে উভমুখী বিক্রিয়া কখন ঘটতেছে, যখন কিনা আমি কি নিচ্ছি, বদ্ধ পাত্র। এবং এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, এরকম দুইটা অ্যারো দিয়ে, একটা হচ্ছে ডান দিকে আর একটা কি বাঁ দিকে। তাহলে দেখো, যেটা ডান দিকে দিচ্ছি আমি, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতেছে, ওটাকে আমি বলবো সম্মুখমুখী বিক্রিয়া। কি বলবো, সম্মুখমুখী বিক্রিয়া, সামনের দিকে ঘটতেছে। আর যেটা পেছনের দিকে আসতেছে ওটাকে আমি কি বলবো, পশ্চাৎমুখী বিক্রিয়া। কি বলবো, পশ্চাৎমুখী বিক্রিয়া। দ্যাট মিনস উভমুখী বিক্রিয়া হচ্ছে সে সকল বিক্রিয়া, যে সকল বিক্রিয়ায় একই সাথে বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি করে, তার সাথে কি করবে, উৎপাদ ভেঙেও বা উৎপাদ মিলে কি তৈরি করবে, বিক্রিয়ক তৈরি করবে। এবং এদেরকে আমরা এরকম দুইটা অ্যারো দ্বারা রিপ্রেজেন্ট করব, যেখানে কি না একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, মানে ডান দিকে হচ্ছে, আরেকটাকে কি রিপ্রেজেন্ট করতেছি, পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়া হওয়ার জন্য প্রথম শর্ত কি, হ্যাঁ, উভমুখী বিক্রিয়া হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে অবশ্যই কি হওয়া লাগবে, বদ্ধ পাত্র হওয়া লাগবে। ওকে, তো এখান থেকে তুমি আর একটা পয়েন্ট একটু লিখে নাও, এটা আমরা একটু পর ব্যাখ্যা করব। পয়েন্ট হচ্ছে তুমি নোট আকারে লিখে রাখো, যে শুধুমাত্র, কারণ আমরা পড়বো কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা। তো শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা সম্ভব। কারণ সাম্যাবস্থা হওয়ার জন্য একদিকে বিক্রিয়া হলে চলবে না, দুই দিক থেকে কি হওয়া লাগবে, বিক্রিয়া হওয়া লাগবে। এবং একটা টাইম কি আসবে, তারা সাম্যাবস্থায় চলে আসবে। তো বারবার তো সাম্যাবস্থা বলতেছি, তো বোঝা লাগবে না সাম্যাবস্থা কি, কপি করো। এবার আমরা দেখবো সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো। ওকে, চলো। আমাকে একটু কাইন্ডলি জানাও। ওকে,
তোমাদের কি এতটুকু হয়ে গেছে? আচ্ছা, ওকে, সবাই বলতেছে যে কপি ডান। চলো, তো এটা হচ্ছে আমরা মুছে ফেলি। এবার আমরা দেখব যে সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো। সাম্যাবস্থা তোমরা একটু ভালো করে খেয়াল করবা, আমি যে কথাটা এখন বলবো বা এক্সাম্পলটা দিব একটু ভালো করে খেয়াল করবা। ওকে, দেখো, তা আমরা এখন আলোচনা করবো কি সাম্যাবস্থা নিয়ে, যে সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো এটা একটু খেয়াল করো। তা আমি হচ্ছে দুইটা এক্সাম্পল দিচ্ছি, দুইটা। তো আমি এই সাইডে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। ধরো এই হচ্ছে আমার একটা ব্লক, এই হচ্ছে কি আমার একটা ব্লক। তো তুমি কি করলা, এই দিকে এফ পরিমাণে একটা ফোর্স দিলা, এফ পরিমাণ ফোর্স, ধরো ফিজিক্স পড়তেছো, এফ পরিমাণে একটা কি করলা, ফোর্স অ্যাপ্লাই করলা। আবার এই দিক থেকে কি করলা, তুমি এফ প্রাইম একটা ফোর্স অ্যাপ্লাই করলা। এবার আমি তোমাকে কয়েকটা কন্ডিশনের কথা জিজ্ঞাসা করি, কয়েকটা কেস। এক কথায় প্রথম কেসটা হচ্ছে যদি এফ ইজ গ্রেটার দেন এফ প্রাইম হয় তখন কি হবে। মানে কি, মানে হচ্ছে এই এফ এর মানটা যদি এর থেকে বড় হয়, দ্যাট মিনস তুমি এভাবে চিন্তা করো যে তুমি কি করতেছো, এই এফ এর মান হচ্ছে 5 নিউটন, এর মান হচ্ছে 4 নিউটন। তাহলে বলো তো এই ব্লকটা কি আর এখানে থাকবে? থাকবে না। কোন দিকে যাবে? হ্যাঁ, ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে অগ্রসর হবে। এবার দেখো 2 নম্বর কেস। 2 নম্বর কেস হচ্ছে এফ ইজ লেস দেন যদি হয় এফ প্রাইম, তার মানে এখন এফ প্রাইমটা বড়। তাহলে তুমি উল্টা হয়ে চিন্তা করো, ধরো এবার এইটা হচ্ছে 5 নিউটন আর এটা কত, 4 নিউটন। এভাবে চিন্তা করো। তাহলে এবার বলো তো এই ব্লকটা কি আর এখানে থাকবে না, কোন দিকে যাবে? বাদিকে। তাই আমি বলতে পারি এটা কোন দিকে যাবে? বাদিকে। এবার থার্ড কেস। থার্ড কেস হচ্ছে যদি এফ সমান এফ প্রাইম হয় তখন কী হবে? হ্যাঁ, তখন কী হবে, এই ব্লকটা কি আর নড়বে? তার মানে হচ্ছে এভাবে চিন্তা করো, এখানে 5 নিউটন, এখানে কি 5 নিউটন। তখন আমি বলবো কি যে এই ব্লকটা কোথায় চলে আসছে? সাম্যাবস্থায়। কিসে চলে আসছে? সাম্যাবস্থায়। তার মানে এখান থেকে কিন্তু আর নড়বে না, সাম্যাবস্থায়। ওকে, তো এটা তো আমরা ফিজিক্সে পড়ি যে সাম্যাবস্থা কী। এবং তার থেকে বড় কথা হচ্ছে একটু খেয়াল করতো যে এখন যে সাম্যাবস্থা তুমি ঘটালা, এই সাম্যাবস্থায় এই ব্লকটা কেমন ছিল? স্থির। কথা বলতেছি, এই ব্লকটা না ডান দিকে নড়তেছিল না বাঁ দিকে, এক জায়গায় স্থির হয়ে কি আছে? সাম্যাবস্থায়। কেন? কারণ দুই দিক থেকেই ফোর্সের মানটা কেমন? সেম। এবং এই ধরনের সাম্যাবস্থাকে বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, তার মানে এবারে কী হয়ে গেছে? স্থির। স্থির হয়ে কী হয়ে গেছে? সাম্যাবস্থায় চলে আসছে। তো এটা তো হচ্ছে আমাদের জন্য ফিজিক্সের জন্য, যে ফিজিক্সের মধ্যে কী হয়, দুই দিক থেকে যদি একই পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করো তবে বস্তুটা কী থাকে? সাম্যাবস্থায় থাকে, যাকে আমরা কী বলি? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, এটা আমরা বলি। এবার আসো কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে কী আলোচনা করতে পারো? ধরো এই হচ্ছে আমার একটা বিকার, ওকে, তো এই হচ্ছে আমার একটা পাত্র। তো তুমি কী করলা, এখানে একটা ট্যাপ লাগাই দিলা, যেটা দিয়ে হচ্ছে পানি বের হবে। ওকে, কী করলো? ট্যাপ লাগাই দিলা। চলো, তো এখান থেকে কী হবে? পানি বের হবে। তো এখান থেকে পানি বের হবে, ভালো কথা। এবং পানি যে বের হচ্ছে, ওই বের হওয়ার রেট বা প্রতি সেকেন্ডে আমি ধরলাম পানি বের হচ্ছে 0.2 লিটার পার সেকেন্ড। আচ্ছা, এই কথাগুলোর মানে কি? মানে হচ্ছে দেখো, আমি যদি বলি কোন একটা বস্তুর বেগ, খেয়াল করো, আমি বললাম কি কোন একটা বস্তুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই কথাটার অর্থ কি? পার সেকেন্ড কথাটার অর্থ হচ্ছে একক সময়। 2 মিটার মানে কি? সে দূরত্ব অতিক্রম করছে, মানে 1 সেকেন্ডে সে কী করে? 2 মিটার যায়। তারপর আমি যদি বলি কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস সে প্রতি সেকেন্ডে কত মিটার করে যায়? 2 মিটার। তো এখন থেকে তোমরা ফিজিক্সও পড়বা, যখন থেকে আমি তোমাকে বলবো হার, এই কথাটা বিক্রিয়ার হার বা বেগের হার, এই হার কথাটার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে। কি বললাম? প্রতি সেকেন্ডে, মানে পার সেকেন্ডে। হার কথাটা যখনই বলবো কি বলবো? প্রতি সেকেন্ডে বা পার সেকেন্ডে। তাহলে আমি বলতেছি কি যে এই যে পানি পড়ার হার, পানি পড়তেছে না, পানি পড়ার হার কত? 0.2 লিটার। এই কথার অর্থ কি? 0.2 লিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 0.2 লিটার করে পানি পড়তেছে, এটা আমরা ধরলাম। আচ্ছা, তো যদি পানি পড়ে তাহলে আস্তে আস্তে কী হবে? এটা ভরা শুরু করবে। এবার তুমি কি করবা? সাডেনলি মনে করো তুমি এখানে একটা ছিদ্র করে দিলা, এখানে, যেটা দিয়ে পানি বের হয়ে যায়। তো
তো এই যে পানি বের হচ্ছে, ওই পানি বের হওয়ার জন্য আমি বললাম যে পার সেকেন্ডে 0.1 লিটার করে পানি বের হয়ে যায়। তাহলে আসতেছিল কতটুকু করে? 0.2। বের হয়ে যাচ্ছে কতটুকু? 0.1। বলো তো এই লেভেলটা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে, কারণ এখনও পানি বেশি বেশি পড়তেছে, আর এখান থেকে কম পরিমাণে পানি কী হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তার মানে এই পানির লেভেলটা কী হবে? আরও বাড়বে। এতটুকু বুঝি। আচ্ছা, এবার কী করলাম? আমি এই চিত্রটা আরেকটু বড় করে দিলাম, এমনভাবেই করলাম যাতে করে এখন পানি কতটুকু বের হয়? 0.2 লিটার পার সেকেন্ড করে বের হয়। এবার বলো তো এই পানির লেভেলটা কি বাড়বে নাকি কমবে? বাড়বেও না, কমবেও না। কেন? কারণ 0.2 করে আসতেছিল, 0.2 করে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স পানির এই লেভেলের কোনো চেঞ্জ ঘটবে না। তাহলে আমি তখন কি বলবো? যে এই সিস্টেমটা কিসে চলে আসছে? সাম্যাবস্থায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, পানি আসা কি বন্ধ হয়ে গেছে? পানি বের হওয়া না। তারপরও কিসে আছে? হ্যাঁ, সাম্যাবস্থায়। বাট এখানে খেয়াল করো, এখানে কিন্তু স্থির অবস্থায় থেকে সাম্যাবস্থায় ছিল, যার ফলে আমি এটাকে কি বলতেছিলাম? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। অন দি আদার হ্যান্ড এখানে যদি চিন্তা করো, পানি আসতেছে, পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে আমার এখানে যে পরিমাণ পানি আসতেছিল, মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি আসতেছিল, ওই পরিমাণই পানি কী হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে, যদি তোমাকে আমি এই দুইটা সিনারিও না দেখাই, এই দুইটা সাইড, তুমি কি বলবা? যে না ভাই, এখানে কি হচ্ছে? থেমে গেছে সব কিছু। কিন্তু সত্যিকার অর্থে কি থামছে? না। কি হয়ে গেছে? যে জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে যে পানি পড়ার হার আর কি হয়ে গেছে? পানি বের হওয়ার হার, এই দুইটা হার কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। যে হারে পানি পড়তেছিল ওই একই হারে পানি কি হয়ে যাচ্ছিল? বের হয়ে যাচ্ছে। যার ফলে আমি কি বলতে পারি? এই সিস্টেমটা কিসে চলে আসছে? সাম্যাবস্থায়। এবং অবশ্যই যে কথাটা তুমি একদমই ভুলবা না সেটা হচ্ছে যে যেহেতু এখানে পানি পড়া এবং বের হওয়া কোনোটাই বন্ধ হয় নাই, তার মানে এটাকে তুমি আর স্ট্যাটিক বলতে পারবা না, এটাকে তুমি কি বলবা? ডিনামিক বা গতিশীল। কি বলবো? ডিনামিক ইকুইলিব্রিয়াম। তার মানে এটা একটা কেমন হবে? গতিশীল সাম্যাবস্থা। তার মানে আমাদের কেমিস্ট্রিতে যে আমরা পড়বো যে সকল রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, ওই সকল রাসায়নিক বিক্রিয়া অবশ্যই যদি সাম্যাবস্থায় যায়, ওই সাম্যাবস্থা কেমন হবে? ডিনামিক বা গতিশীল সাম্যাবস্থা। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এতটুকু যদি বুঝতে পারো, কপি করো, তারপর এর সাথে আমি আমার রিঅ্যাকশনের একটু রিলেট করবো যাতে করে তোমাদের বুঝতে ইজি হয়। ওকে, চলো। একটু জানো এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো তোমরা? একটু জানো আমাকে কাইন্ডলি। ওকে, ওকে, চলো তো আমরা কাজ করি। এর সাথে হচ্ছে আমাদের রিঅ্যাকশনের হচ্ছে একটু রিলেট করি আমরা। রিঅ্যাকশন খেয়াল করো। তো আমরা যদি বলি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কখন সাম্যাবস্থা আসবে, এখানে চিন্তা করো। এই যে পানি পড়তেছে, এটাকে তুমি সম্মুখমুখী বিক্রিয়া চিন্তা করো। তাহলে আমি বলতে পারি কি? এখানে পানি পড়ার হার, এই কথাটা না লিখে বলতে পারি কি? যদি মার্কারি নিয়ে নিই, দেখছো কি বলতে পারি? সম্মুখমুখী বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার এটা কি হবে? পশ্চাৎমুখী, মানে যেটা বের হয়ে যাচ্ছে ওই বিক্রিয়ার হারের সমান হবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। সো এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এটা দিয়ে পুরো চ্যাপ্টারটা হচ্ছে রান করাবা। পুরো চ্যাপ্টারটা হচ্ছে আমরা কী করবো? এটা দিয়ে আমরা কী করবো? পড়বো। দ্যাট মিন্স কোন একটা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা কখন আসবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার। হার মানে কি? পার সেকেন্ডে। পার সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়া করবে বিক্রিয়ক, ওই পরিমাণ বিক্রিয়া কী করবে? উৎপাদও করবে। মানে এই ধরো হচ্ছে আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে কী কী তৈরি করতেছে? উৎপাদ।
আবার উৎপাদ থেকে কি তৈরি করে? বিক্রিয়ক। তবেই তো সেটা উভমুখী বিক্রিয়া। আর এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা কখন আসবে? যখন কি না এ যতটুকু বিক্রিয়া করবে বি ততটুকুই বিক্রিয়া করবে। সে ফর এক্সাম্পল ধরো টি সমান 0, এখানে আমাদের এ ছিল 10 মোল আর বি হয়ে গেল কত? 0 মোল। কেন? কারণ বিক্রিয়ার শুরুতে শুধুমাত্র বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। এবার মনে করো বিক্রিয়াটা শুরু হলো, যখন বিক্রিয়া শুরু হলো টি সমান 1 প্রথম সেকেন্ডে, আমি ধরলাম এখানে আছে 8 মোল, আর এখানে যদি 8 মোল হয় এটা কত হবে? 2 মোল। এবার বললাম কি ধরো টি সমান 2, ওই সময় আমি দেখলাম 8 মোল, এখানে কত? 2 মোল। বা একটু পরে আমরা নিই সাম্যাবস্থায়, ধরো এখানে 6 মোল, এখানে হচ্ছে তোমার 4 মোল, এরকম। ওকে, ধরো টি সমান 3-তে দেখলাম 6 মোল, এখানে কত? 4 মোল। তাহলে তোমাকে আমি যদি বলি এই মান থেকে কখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসছে, একটু খেয়াল করো। টি সমান যখন 2 সেকেন্ড তখন 6 মোল 4 মোল, 3 যখন 6 মোল 4 মোল। তোমার দেখে মনে হতে পারে বিক্রিয়াটা থেমে গেছে, যেমন এখানে তোমার দেখে মনে হতে পারে পানি আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে কি বন্ধ হয়ে গেছে? না। তার মানে বিক্রিয়াটা কি হয় না? থামে না। তার মানে 2 সেকেন্ড সময় এরা সাম্যাবস্থায় চলে আসছে, যার ফলে দেখো এই যে মোল সংখ্যা কনস্ট্যান্ট হয়ে গেছে। এই মোল সংখ্যা আর চেঞ্জ হচ্ছে না। জিনিসটা বুঝতেছি? এই মোল সংখ্যা কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। এক কথা আমরা বলতে পারি সাম্যাবস্থায় ঘনমাত্রা কি হয়ে যায়? কনস্ট্যান্ট। ঘনমাত্রার কোনো কি ঘটে না? চেঞ্জ ঘটে না। কারণ মোল সংখ্যা পার লিটারে নিলে কি ঘনমাত্রা, পার লিটার আমরা যদি নেই মোল পার লিটার, কারণ ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। তাহলে মোল সংখ্যা কনস্ট্যান্ট মানে কি? পার লিটার মানে হচ্ছে একক লিটার, বা 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকে ওটি আমাদের জন্য ঘনমাত্রা। তাহলে আমি এক কথায় বলতে পারি এখান থেকে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তার সাথে আমি কি বলতে পারি? কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এই ঘনমাত্রাটাও কি হয়ে যায়? কনস্ট্যান্ট। ঘনমাত্রা কি হয়ে যায়? কনস্ট্যান্ট, মানে কোনো চেঞ্জ ঘটে না। যেমন দেখো এখানে 6 মোল, 3 সেকেন্ডে 6 মোল, এরপর যত রিডিং নিতা কত আসতো? 6 মোল, হোক সেটা বিক্রিয়ক অথবা কি উৎপাদ। তো তুমি তোমার গ্রাফ আঁকার জন্য তুমি এইভাবে মনে রাখবা, মোল সংখ্যা কি হয়ে যায়? কনস্ট্যান্ট। মোল সংখ্যা কি হবে? কনস্ট্যান্ট। 3টা লাইন একটু লিখে রাখবা, মোল সংখ্যা কি হয়ে যাবে এখানে? কনস্ট্যান্ট। একটু খেয়াল করো, এটা আমরা বোঝার সুবিধার্থে লিখবো, বাট আমরা কি বলবো যদি পরীক্ষায় আসে আমরা কি লিখবো? ঘনমাত্রা কনস্ট্যান্ট হয়ে যায়। আর মোল সংখ্যা কনস্ট্যান্ট, এটা দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমরা মোল নিয়ে ডিল করবো। কথা বুঝতেছি? তারপরে যে সময় থেকে তুমি দেখবা মোল সংখ্যাটা কনস্ট্যান্ট হয়ে গেছে, ওই সময় থেকে আমার বিক্রিয়াটা কি হয়ে গেল? সাম্যাবস্থায় চলে আসলো। যেমন দেখো তোমাদের অনেকেরই মনে হতে পারে, এবং যখন কোনো একটা সিস্টেম সাম্যাবস্থায় চলে আসে তখন দেখে মনে হয় যেমন থেমে গেছে। যেমন দেখো এখানে দেখে মনে হচ্ছে কি থেমে গেছে। আমি এই সাইডটা আর এটা যদি না দেখাই তোমার মনে হবে কি পানির লেভেল বাড়তেছে না কমতেছে না, তার মানে থেমে গেছে, পানি আসা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। বাট আসলে কি হয়ে গেছে? না। সিমিলারলি বিক্রিয়ার ক্ষেত্রেও তোমার দেখে মনে হতে পারে যেহেতু চেঞ্জ ঘটতেছে না তার মানে বিক্রিয়া ঘটতেছে না, কিন্তু আসলে কি তাই না? আসলে বিক্রিয়া ঘটতেছে, কিন্তু এখানে কি সমান হয়ে গেছে? হার। হার মানে কি? একক সময়। দ্যাট মিনস এখানে 6 আর 4, তো ধরো 1 সেকেন্ড এখান থেকে 1 মোল যাচ্ছে, আবার ও কি করতেছে? 1 মোল দিয়ে দিচ্ছে। হারটা সমান। সমান মানে কি? ও যতটুকু বিক্রিয়া করবে সেও কি করবে? ততটুকুই। বিক্রিয়ক যতটুকু বিক্রিয়া করবে উৎপাদ কি করবে? ততটুকুই বিক্রিয়া করবে। যার ফলে আমি কি দেখবো না? কোনো চেঞ্জ দেখবো না। তাহলে এখন থেকে যদি তোমাকে বলে কোনো গ্রাফ থেকে বা গ্রাফ ড্র করো, এবং ওই ক্ষেত্রে তোমার সাম্যাবস্থার গ্রাফ কোনটা, তুমি কি দেখবা? সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান কিনা, তার সাথে আমরা কি দেখবো? এই মোল সংখ্যা বা ঘনমাত্রা কি হয়ে যাচ্ছে কিনা? কনস্ট্যান্ট থাকতেছে কিনা। দ্যাট মিনস কোনো চেঞ্জ ঘটতেছে কিনা। ওকে, কপি করো, তারপর আমরা একটা গ্রাফ দেখবো, বিক্রিয়ার হার বনাম সময়ের একটা গ্রাফ। ওকে, একটু জানাও তো এতটুকু বুঝতে পারছো কিনা, কাইন্ডলি একটু জানাও। ওকে, ডান বলতেছে। আচ্ছা, তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা কাজ করি, আমরা হচ্ছে একটা গ্রাফ আঁকা শিখি। ওকে,
তো আমরা হচ্ছে মেইনলি একটা না অনেকগুলো গ্রাফই আঁকবো, তো আগে একটা দিয়ে শুরু করি। তো তোমার হচ্ছে হারামেশা হচ্ছে কোয়েশ্চেন করে যে কি বলবে, বিক্রিয়ার হার বনাম কি সময়, মানে রেট মানে কি হার টাইম। এই গ্রাফগুলো হচ্ছে দেখতে কেমন হয়। ওকে, তো আমি কাজ করি, আমি গ্রাফটা হচ্ছে ড্র করি, তুমি একটু খেয়াল করো কীভাবে আঁকতেছি আমরা। তো এই বরাবর হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ, এটা আমরা সবাই জানি। তো আমরা এই বরাবর নিচ্ছি হচ্ছে টাইম, আর এই বরাবর কি নিচ্ছি আমরা রেট বা হার, কি নিচ্ছি হার। তাহলে দেখো কখন সাম্যাবস্থায় আসবে একটু খেয়াল করো, যখন বিক্রিয়া হয় তখন বিক্রিয়কের মোল সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, এটা বুঝি আমরা। তাহলে আমি বলতে পারি বিক্রিয়কের বিক্রিয়ার হার আস্তে আস্তে কমবে, কারণ তার কাছে যখন বেশি পরিমাণে মোল থাকবে সে বেশি পরিমাণ বিক্রিয়া করবে। আস্তে আস্তে যখন কমে যাবে তখন কী হবে, তার বিক্রিয়ার হারটাও কমে যাবে। কথা বুঝতেছি, যখন 10 মোল ছিল খুব বেশি বিক্রিয়া করবে, যখন আস্তে আস্তে কমে যাচ্ছে তার বিক্রিয়ার হারও কমে যাবে। অন দি আদার হ্যান্ড, যখন উৎপাদে কোনো মোল সংখ্যায় ছিল না তাহলে তার হার কত থাকবে, শূন্য। আস্তে আস্তে বাড়তেছে মানে কি, তার বিক্রিয়ার হারও বাড়বে। তাহলে আমি এক কথা বলতে পারি বিক্রিয়কের হার কমবে, উৎপাদের হার বাড়বে। কিন্তু এমন একটা পয়েন্ট তুমি পাবা বিক্রিয়কের হার কমতেছে, উৎপাদের হার বাড়তেছে, তাহলে একটা সময় পাবা যখন কী হয়ে যাবে দুইটা সমান, ওইটাকে আমরা কি বলবো, সাম্যাবস্থা। কথা বুঝতেছি, বিক্রিয়ক আস্তে আস্তে কমতেছে, উৎপাদ আস্তে আস্তে বাড়তেছে, একটা আমি পজিশন পাবো যখন কী হয়ে যাবে দুইটা সমান, তাহলে ওইটাকে আমি কি বলবো, সাম্যাবস্থা। তাহলে আমি বলতে পারি কি বিক্রিয়কটা আস্তে আস্তে কী হবে, কমবে, উৎপাদটা আস্তে আস্তে বাড়বে, এবং একটা টাইমে কী হয়ে যাবে, এই যে সমান। তারপর কি আর চেঞ্জ করবে, দেখো তারপর কি আর চেঞ্জ করতেছে, আর কিন্তু চেঞ্জ করবে না, দুজনের সমান হারে বিক্রিয়া করবে। ও 1 মোল দিলে সেও 1 মোল দিবে, তার মানে এরপর থেকে আর কোনো চেঞ্জ ঘটবে না। তাহলে আমরা এই পজিশনটাকে কি বলবো, সাম্যাবস্থা। এটাকে আমরা কি বলবো, এই পজিশনে এসে সাম্যাবস্থায় চলে আসছে। কথা বুঝতেছি, এই জায়গায় এসে কী হয়ে গেল, সাম্যাবস্থায় চলে আসছে। এটা কাজ করো, ড্র করো, তারপর আমরা আরও বেশ কিছু গ্রাফ দেখবো। ওকে চলো। আমাকে একটু জানো যে তোমাদের কমপ্লিট কিনা। কপি ডান। ওকে, মন্দিরা ব্যানার্জির হচ্ছে পার্সেন্টেজ খালি বাড়তেছে, আগে লিখতে 110%, এখন সে লিখতেছে 120%। ওকে আসো, তো আমরা সিম্পলি মনে রাখবো কি, যে যদি হার দিয়ে দেয় তাহলে কি দেখবো, বিক্রিয়ার হার কোথায় সমান। আর আরেকটা কি, যদি আমরা ঘনমাত্রা কী হয়ে যায় কনস্ট্যান্ট, দ্যাট মিনস মোল সংখ্যার কোনো কী ঘটে না, চেঞ্জ ঘটে না, এই জিনিসটা আমরা মনে রাখবো। তো এবার আমরা দেখব ঘনমাত্রা বনাম সময়ের কিছু গ্রাফ। ঘনমাত্রা, কারণ ঘনমাত্রাটা কি হয়, কনস্ট্যান্ট হয়, সমান বলতেছি না, কনস্ট্যান্ট, মানে সমান হতে পারে না হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের কী হবে, কনস্ট্যান্ট হবে। ওকে চলো, তো আমরা এখন কি দেখব, আমরা এবার দেখব ঘনমাত্রা বনাম সময়। ওকে, তো আমরা কাজ করি, কিছু মান নিয়ে কাজ করি, ওটা আমাদের জন্য ভালো হবে গ্রাফ ড্র করতে। তো তুমি এইভাবে চিন্তা করো যে এ ছিল আমাদের বিক্রিয়ক, তাহলে এ থেকে তৈরি করতেছে বি, কিছু পরিমাণ বি তৈরি করার ফলে কী হয়ে গেল, বি থেকে এ তৈরি করলো। এবার আমরা টি সমান 0 সেকেন্ড, যখন বিক্রিয়াটা শুরু হয় না, আমি ধরলাম এ ছিল আমাদের কাছে 10 মোল, কত মোল, 10 মোল। আচ্ছা, বি কতটুকু হবে, 0 মোল, কারণ বিক্রিয়ার শুরুতে বি কিন্তু থাকবে না, উৎপাদ থাকবে, পাগল নাকি, উৎপাদ কেন থাকবে, বিক্রিয়া তো শুরুই করো নাই, তাহলে শুধুমাত্র কী নিয়ে বসে আছো তুমি, বিক্রিয়ক নিয়ে বসে আছো, তাহলে বিক্রিয়ক আমি ধরলাম 10 মোল আছে। এবার টি সমান হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড আমি বললাম এটা হয়ে গেল তোমার 8 মোল, আর এটা কত হয়ে গেল 2 মোল। এবার হচ্ছে কি টি সমান 2 সেকেন্ড, 2 সেকেন্ড আমি বললাম এটা হয়ে গেল 7 মোল, আর এটা কত হয়ে গেল 3 মোল। টি সমান 3, মানে হচ্ছে তুমি 3 সেকেন্ডে রিডিং নিচ্ছ, 2 সেকেন্ডে রিডিং নিচ্ছ, এই মানগুলো পাচ্ছ, কত 7 মোল, এখানে কত 3 মোল। টি সমান হচ্ছে 4, দেখলে কি 7 মোল আর একটা কি 3 মোল। এবার তোমার এর জন্য ঘনমাত্রা আর সময়ের গ্রাফ আঁকা লাগবে, কি আঁকা লাগবে, ঘনমাত্রা আর সময়ের গ্রাফ।
তো কীভাবে আঁকবো একটু দেখো, আমরা একটা একটা করে শুরু করি। দেখো এই বরাবর হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই অক্ষ। তো আমরা একটু দেখি, এই বরাবর ধরলাম কি আমরা ঘনমাত্রা, আর এই বরাবর আমরা কি ধরলাম টাইম, সময়। তো আমরা একটু মানগুলো নিয়ে নিই। এখানে কত ঘনমাত্রা 0, দেখো এই বরাবর হচ্ছে ঘনমাত্রা ওয়াই অক্ষে। এইখানে আমি ঘনমাত্রা ধরলাম কত, ধরো সে ফর এক্সাম্পল এখানে ধরলাম আমি হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, আচ্ছা তোমাকে আমি কোয়েশ্চেন করলাম, আর এখানে ধরো টাইম আছে, ওটা আমরা পরে দেখে দেবো। তোমাকে আমি কোয়েশ্চেন করলাম, বলো তো কখন সাম্যাবস্থায় চলে আসছে, কখন? টি সমান 2 সেকেন্ডে। কারণ এরপর থেকে আর কোনো চেঞ্জ করতেছে না। দেখো মোল সংখ্যা কি হয়ে গেছে ফিক্সড, ওইভাবে তো আমরা চিনতাম। মোল সংখ্যা দেখো টি সমান 2 সেকেন্ড, 2 সেকেন্ডের পর থেকে মোল সংখ্যা কি হয়ে গেছে কনস্ট্যান্ট, মানে এক কথায় ঘনমাত্রা কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে একটু চিন্তা করো, আমার ইনিশিয়ালি কত ছিল 10 মোল, ওইখান থেকে বিক্রিয়ক কমে কত হয়ে গেল 7 মোল। তাহলে আসলে আমরা লিখি, প্রথমে কত 10 মোল, এখান থেকে কমে 7 মোলে চলে আসছে, তাহলে এখান থেকে কমে কোথায় চলে গেল 7 মোলে। আচ্ছা উৎপাদের কথা চিন্তা করো, উৎপাদ ইনিশিয়ালি কত ছিল 0 মোল, মানে এখান থেকে শুরু হবে, তারপর কোথায় এসে থেমে গেছে সাম্যাবস্থায় কত আসছে 3 মোল। দ্যাট মিনস 0 থেকে কত আসলো 3 তে আসলো। এবার বলো তো বিক্রিয়কের এখানে আসো, বিক্রিয়কের 7 মোলের পরে চেঞ্জ করছে আর সবই তো 7, তার মানে 7 মোল যখন আসছে তখন আর কোনো চেঞ্জ ঘটে নাই, পুরোটা কি 7। এই দেখো এই বরাবর 7, উপরে উঠলে বাড়বে, নিচে গেলে কি কমবে, তার মানে এই বরাবর যাওয়ার অর্থ কি 7, মানে পুরোটাই কি আছে 7। উৎপাদে আসো, 3 মোলের পর আর চেঞ্জ করছে না, তাহলে 3 মোলের পরে কি হয়ে গেল কনস্ট্যান্ট, কি হয়ে গেল কনস্ট্যান্ট। তো তোমাকে আমি যদি বলি কোথায় সাম্যাবস্থা চলে আসছে, এই যে দেখো এটা যদি আমাদের 1 সেকেন্ড, এই বরাবর আমরা ধরলাম কি 2 সেকেন্ড 3 সেকেন্ড, তাহলে দেখো যে এই বরাবর আমরা কি বলবো সাম্যাবস্থায় আসছে, কি বলবো এইখানে আমাদের কি আসছে সাম্যাবস্থায়। তাহলে তোমাকে যদি এরকম মান দিয়ে দেয়, এই গ্রাফ তুমি চাইলে আঁকতে পারবা, কি করতে পারবা আঁকতে পারবা। তো তোমরা কাজ করো, প্রথমে এই গ্রাফটা হচ্ছে আঁকো, তারপর আমরা কি করবো আরও কয়েকটা গ্রাফ আঁকবো। সো এটা তুমি চিন্তা করো কেস 1 বা প্রবলেম 1, ধরো প্রবলেম 1। ওকে চলো, সো এটা কপি করো, তারপর হচ্ছে আরও কয়েকটা গ্রাফ দেখবো। এই তো ভেরি গুড, কি সুন্দর আনসার দিচ্ছ তোমরা। এতটুকু কপি করে জানাও। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা আমার এখানে হচ্ছে 2 এসে মিলে নেই, আশা করি তোমরা বুঝছো কী করছি আমি। হ্যাঁ এখানে 2 এসে কাট করে দিবা। চলো আচ্ছা লিখা হচ্ছে শেষ। চলো এবার আমরা কাজ করি, আমরা হচ্ছে 2 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে মান দেওয়া থাকবে, ওটা আমরা কি করবো সলভ করবো। ওকে আসো, আমরা হচ্ছে এখানে 3 টাইপের মেইনলি গ্রাফ দেখাবো, তো এই জন্য ইচ্ছে করে চেঞ্জ করে নিচ্ছি, এটা থাক সমস্যা নাই। এখানে আমরা গ্রাফটা আঁকবো, একটু দেখো তোমরা গ্রাফ আঁকা শিখো, কারণ বইতে যেটা দেওয়া আছে তুমি মুখস্থ করা লাগবে, সো দরকার নেই মুখস্থ করার। তো এবার আমরা অন্য একটা কেস ধরতেছি, ধরো এখানে 10 মোল, এখানে কত হবে 0 মোল, কারণ বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক থাকে উৎপাদ থাকে না। এখানে ধরলাম আমি কত 8 মোল হয়ে গেল, এখানে কত হয়ে যাবে 2 মোল, এখানে মনে করো 7 মোল, এখানে কত 3 মোল। এবার এখানে ধরলাম আমি 5 মোল, এখানে কত 5 মোল, এখানে কত 5 মোল, এখানে কত 5 মোল, এভাবে। তাহলে তুমি দেখে বুঝতেছো না কোথায় সাম্যাবস্থা আসছে, কোথায়? হ্যাঁ টি সমান 3-তে, কারণ এরপরে আর মোল সংখ্যার চেঞ্জ ঘটে নাই। দ্যাট মিনস ঘনমাত্রা কী হয়ে গেছে কনস্ট্যান্ট, কারণ এখানে 5 এখানে 5, তারপর যত যাবা কী হয়ে যাবে 5। কথা বুঝতেছি? তাহলে এই অংশে এসে ঘনমাত্রাটা কী হয়ে গেছে কনস্ট্যান্ট। তাহলে আসলে আমরা এটা হচ্ছে এখানে আঁকা শুরু করি, কীভাবে আঁকবো তাহলে একটু খেয়াল করো। ইনিশিয়ালি কত ছিল 10 মোল, তাহলে বিক্রিয়ক ছিল 10 মোল, ওইখান থেকে কোথায় নেমে আসছে 5 মোলে। তাহলে আমরা আসো
দেখি এখানে 10 মোল থেকে কোথায় আসছে, এই যে 5 মোল, কথা বুঝতেছি, এটা হচ্ছে আমাদের জন্য 5 মোল। এবার দেখো 0 থেকে কোথায় চলে আসছে, সাম্যাবস্থা হচ্ছে 5 মোল, তাহলে যে 0 থেকে কোথায় যাবে 5 মোল, কোথায় যাবে 5 মোল। এরপরে আর কোনো চেঞ্জ করছে দুজনেরই, দেখো এইটাও 5 এইটাও কি 5, তার মানে দুইজনে কি একটা মাত্র ঘনমাত্রা নিয়ে চলে যাবে, একটা মাত্র ঘনমাত্রা। তো আমি যদি তোমাকে বলি, তোমার হচ্ছে টাইমটা একটু ঠিক করে নিবা, আমি যদি তোমাকে বলি কখন সাম্যাবস্থা আসছে, এই পজিশনে, তাহলে এই হচ্ছে আমাদের সেই পজিশন যেখানে কি আসছে সাম্যাবস্থা, কি আসছে এই পজিশন হচ্ছে আমাদের সাম্যাবস্থা আসছে। এবং এটা হচ্ছে একটা বিশেষ কেস যেখানে কিনা সাম্যাবস্থায় ঘনমাত্রা দুইটা সমান, মানে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা কি সমান, বিক্রিয়ক আর উৎপাদের কি হচ্ছে ঘনমাত্রা সমান, কথা বুঝতেছি। তার মানে এই না যে কোনো সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা সমান হবে না, ওটা ডিপেন্ড করতেছে কখন সাম্যাবস্থায় আসছে। আমরা এমন একটা কেস নিলাম যেখানে কিনা কি হচ্ছে ঘনমাত্রা সমান, দ্যাট মিনস এই একটা কেস যেখানে কিনা কি হচ্ছে ঘনমাত্রা বিক্রিয়ক এবং উৎপাদের দুজনের কি হচ্ছে সমান হচ্ছে, এই জন্য এই গ্রাফটা কেমন হবে, এরকম একটা গ্রাফ, কথা বুঝতেছি। কপি করো, আমরা আরও একটা গ্রাফ নিয়ে আলোচনা করব। এই যে ভেরি গুড মন্দিরা ব্যানার্জি, তোমাকে হচ্ছে স্বাগতম। একটু জানাও তো আমাকে, হচ্ছে 130% না, আমরা কাজ করি, এবার পরবর্তী গ্রাফে যাব। হয়ে গেছে, আসো এবার আমরা কাজ করি, আরও একটা গ্রাফ নিয়ে আলোচনা করি। 3 নম্বর গ্রাফ। তো আমরা এখানে মানগুলো চেঞ্জ করে দিব, মানে বিভিন্ন টাইপের জন্য গ্রাফ পাই। জাস্ট এতটুকু শেখো, মুখস্থ করা লাগবে না, তো মান দেখে গ্রাফ আঁকবা, মানে বইতে একটা দেখে গেলাম ওইটাই ঘনমাত্রার গ্রাফ, জাস্ট ওরকম না। আসলে এখানে কী বলবো আমরা, 10 মোল আগের মতো, আর এখানে কত 0 মোল। ওকে, তো এটা মনে করে চলে আসলো 8 মোল, এখানে 2 মোল, তারপর এটা মনে করো 6 মোল চলে আসলো, এটা চলে আসলো কত 4 মোল, এটা চিন্তা করো কত আসলো 3 মোল, আর এটা কত হয়ে গেল 7 মোল, তারপর 3 মোল 7 মোল। দেখো সাম্যাবস্থা যে কোনো সময় আসতে পারে, 99% বিয়োজিত হলো তখনও সাম্যাবস্থা আসতে পারে, কোনো টেনশন নেই। 25% বিয়োজিত হলো তখন সাম্যাবস্থা আসতে পারে, 50% হয়ে গেল বিক্রিয়ক ভেঙে, মানে বিক্রিয়কের 50% ভেঙে গেছে তখন আবার সাম্যাবস্থা হতে পারে, মানে কোনো বাধা ধরার নিয়ম নাই, যে কোনো সময় হতে পারে। তো আমরা ধরলাম কি, দেখেই বুঝতেছো, যখন t=3 তখন কী হয়ে গেছে সাম্যাবস্থায় চলে আসছে। কিন্তু এখন ঝামেলাটা কোথায়, ঝামেলা হচ্ছে 10 মোল ছিল 3 মোলে নেমে আসছে, 0 মোল ছিল 7 মোলে নেমে আসছে, তখন সাম্যাবস্থায় চলে আসছে। তাহলে আমি এক কথা বলতে পারি কি, 10 মোল থেকে কোথায় আসবে 3 মোলে, তাহলে দেখো এই 10 থেকে কোথায় আসছে 3-এ, আর এটা 0 থেকে কোথায় গেছে 7-এ, তাহলে এই যে 0 থেকে কোথায় যাবে 7-এ। তারপর দেখো 7 কি আর চেঞ্জ হলো না, তাহলে 7 আর কি হবে না, চেঞ্জ ঘটবে না। 3 কি আর চেঞ্জ ঘটছে না, তাহলে 3ও কি হবে না, চেঞ্জ ঘটবে না। তাহলে এই সিচুয়েশন আমি কি বলতে পারি, এই হচ্ছে আমার সেই পয়েন্ট যেখানে কিনা কি হয়ে গেছে সাম্যাবস্থায় চলে আসছে। আর তুমি এটা টাইম দিয়ে দিতে পারো কত, 3 সেকেন্ড। ওকে, কথা বুঝতেছি। তার মানে দেখো গ্রাফ কেমন হবে ওইটা ডিপেন্ড করতেছে এই মানের উপর, দ্যাট মিনস কখন সাম্যাবস্থায় চলে আসছে তার উপর ডিপেন্ড করে আমার কি হচ্ছে গ্রাফ হচ্ছে, এক একটা গ্রাফ এক এক রকম হচ্ছে। ওকে, কপি করো। এবার আমি গ্রাফ রিলেটেড তোমাদের কিছু প্রবলেম দিব, এটা তোমার আমাকে কী বলবা, আনসার বলবা যে কোনটা হচ্ছে আমাদের সঠিক আনসার হবে। ওকে 200% বুঝছি। এবার তোমরা কি হচ্ছে প্রতিযোগিতা লাগছো,
তোমরা সবাই এটা যদি শেষ হয় তোমরা একটু রেডি থাকবা। আমি হচ্ছে কয়েকটা গ্রাফ দিব, তোমরা বলবা কোনটা হচ্ছে সঠিক গ্রাফ। আমরা এখানে একদম কোশ্চেন করে যাব। ওকে, আসো আমরা হচ্ছে তাহলে ডান বলতেছে। তো আমরা হচ্ছে এখানে কিছু কোশ্চেন দিই। কোশ্চেন 1 দেখো, গ্রাফ থেকে আমরা কোশ্চেন করতেছি। হ্যাঁ, কোশ্চেন 1, নিচের কোনটি সাম্যাবস্থাকে নির্দেশ করে? নিচের কোন গ্রাফটি হচ্ছে সাম্যাবস্থাকে নির্দেশ করে? তোমার বের করে দেবে কোন গ্রাফটা হচ্ছে সাম্যাবস্থার গ্রাফ। তো আমরা গ্রাফ কি দিচ্ছি এখানে একটু দেখো, আমরা 3 টাইপের গ্রাফ দিচ্ছি। তো একটু খেয়াল করবা কার কার মধ্যে দিচ্ছি আমি। এখানে হচ্ছে টাইম, এখানে হচ্ছে রেট বা হার, বিক্রিয়ার হারের মধ্যে। ওকে, তো আমি একটা গ্রাফ দিলাম এরকম, একটা গ্রাফ। তারপর এখানে কি করলাম, আমি আরেকটা দিলাম গ্রাফ। এই বরাবর টাইম, এই বরাবর কি রেট বা হার। তখন গ্রাফটা কেমন? ওকে, একটা গ্রাফ। আর এখানে হচ্ছে আমি আরও একটা নিলাম, এই বরাবর টাইম আর এই বরাবর কি বিক্রিয়ার হার। এখান থেকে নামলো, এখানে উপরে উঠলো, এদিকে চলে গেল, এদিকে চলে গেল। তো এটা হচ্ছে আমাদের জন্য অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি নাই। অপশন ডি কোথায় দিব? মানে নান রুটি। ওকে, তো তোমরা কাজ করো, আমাকে আনসার জানো যে এ বি সি এর মধ্যে। অবশ্যই খেয়াল করবা হার বনাম সময় কী শিখাচ্ছি। হারের ক্ষেত্রে আমরা কী শিখলাম ওটা দিয়ে গ্রাফটা আনসার করো তাড়াতাড়ি। ওকে, বলো আনসার কী হবে? এই তো ভেরি গুড, তনি আনসার দিয়ে ফেলছে। তার মানে গ্রাফ থেকে তোমরা এখন ইজিলি পারবা, তাই না? পারবা না? পারবা। আনসার কী হবে? এ। কেন? কারণ হচ্ছে বিক্রিয়ার হার যখন থাকবে তাহলে আমাদের কি লাগবে? বিক্রিয়ক আর উৎপাদ, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কী হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। বাট বাকি একটা জায়গায় কিন্তু সমান নাই, খেয়াল করছো? বাকি একটা জায়গায় সমান, শুধু এই একটা জায়গায় কি আছে? সমান। কথা বুঝতেছি? এই তো সবাই খালি এ লিখতেছো। দাঁড়ো, তোমাদের আমি তাহলে এবিসিডি শেখালাম, সবাই এ পারো। এবার হচ্ছে আরেকটা গ্রাফ। এবার আমি হার দিলাম না, একটু খেয়াল করো, তোমাদের আঁকা লাগবে। এইবার হচ্ছে আমি ঘনমাত্রা দিলাম। এবার সেম গ্রাফ, ঘনমাত্রা। এবার আনসার বলতো। আমি এবার কি করলাম? হার দিয়ে দিই নাই, এবার আমি হচ্ছে ঘনমাত্রা দিয়ে দিলাম, কনসেন্ট্রেশন। এবার বলতো কোনটা সঠিক হবে? বলো। বলো তাড়াতাড়ি। আচ্ছা, মিম হচ্ছে আনসার দিয়েছে একটা, দেখি বাকিরা দাও, তারপরে আমি আনসার বলতেছি। বি। আচ্ছা, একজন দিল বি। আচ্ছা, সরি বলতেছি। জাকিয়া পারভিন হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছে। নুসরাত হোসাইন সবার প্রথমে দিয়েছে। উম্মে সালমা হচ্ছে মিম, তোকে ধন্যবাদ। তাই তো, তোরা গ্রাফ কত ভালো করো দেখছো। তার মানে 3টাই কিন্তু আনসার। কেন? কারণ আমরা একটু আগে করে আসলাম 3 টাইপের গ্রাফ। আমাদের ঘনমাত্রার জন্য ঘনমাত্রা কনস্ট্যান্ট হওয়া লাগে। এই যে দেখো, এরপর থেকে ঘনমাত্রা কনস্ট্যান্ট। এই যে দুটার জন্য কি ঘনমাত্রা কনস্ট্যান্ট, নো চেঞ্জ ঘটবে না। এরপর থেকে কি দেখো, ঘনমাত্রা কনস্ট্যান্ট, মানে আমাদের সিম্পলি কী হওয়া লাগবে? ঘনমাত্রাটা কনস্ট্যান্ট হওয়া লাগবে। তার মানে এখানে আনসার কী হবে? এ বি সি। তো তোমরা আমাকে একটু বলো তো, যদি পরীক্ষায় আসে গ্রাফ, পারবা না? যদি ড্র করতে বলে তবেও তোমরা পারবা, আই থিঙ্ক। ওকে, একটু জানো।
একটু জানাও যে পারবা কিনা। গ্রাফ থেকে যদি কোয়েশ্চেন আসে বা আজকে আমি যতটুকু পড়ালাম এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কেউ বুঝতে পারছো মানে বুঝতে পারো নাই এমন কেউ আসো কিনা। হ্যাঁ এবিসি হবে, এবিসি। আমরা একটু আগে কিন্তু ঘনমাত্রার 3টে গ্রাফ করে এসেছি, এই 3টেই। হ্যাঁ ভুল করবো না আর। এই তো ভেরি গুড। তোমরা এবিসিও পারো। হ্যাঁ শাফি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এতটুকুই থাক। আমরা গ্রাফ পর্যন্ত হচ্ছে কমপ্লিট করলাম। তো আমাদের আরও টপিক বাকি আছে, যেমন হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা লাগবে। তারপর হচ্ছে তোমরা শুনছো যে ভরক্রিয়ার সূত্র, কেপিকেসি, তারপর আমাদের যাওয়া লাগবে। তো আমাদের একটু থিওরি দিয়ে তারপর হচ্ছে কেপিকেসিতে আমরা দৌড় দিব। তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আমাদের গ্রুপে হচ্ছে প্রতি সপ্তাহে আমরা 2টা করে ইনশাল্লাহ ক্লাস নিব। তো তোমাদের কাজ হচ্ছে সবাইকে জানানো, শুধু একা ক্লাস করলে হবে না, তোদের বন্ধুদের জানিয়ে দাও যাতে আমাদের গ্রুপটাও অ্যাক্টিভ থাকে। এবং ইনশাল্লাহ আমি প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিব। কী ক্লাস নিব, কোন টপিকের উপর ক্লাস নিব, এটা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাবা। যে আমি যখন পোস্ট করব বা যাই করবো না কেন, বা আমার ভিডিওর কমেন্টে যেই লাইভটা থাকবে ওখানে জানাবা যে ভাই আমার এই টপিক নিয়ে প্রবলেম, তখন আমি ওই টপিকটা নিয়ে ক্লাস নেব। ওকে, তোমাদের আজকের ক্লাস হচ্ছে এতটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই যে কাজটা করতে একদমই ভুলবো না, সেটা কি, হ্যাঁ আমার জন্য দোয়া করতে। আর আমি হচ্ছে নেক্সট ক্লাস কবে হবে ওইটা হচ্ছে আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তো এর জন্য অবশ্যই কী করা লাগবে, গ্রুপে থাকা লাগবে। আসসালামু আলাইকুম।